এখন আমরা পিওর পার্সুইট কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। পিওর পার্সুইট কন্ট্রোলার হচ্ছে একটি জিওমেট্রিক পাথ ট্র্যাকিং কন্ট্রোলার এবং এটি বাইসাইকেল মডেল ব্যবহার করে। আমরা প্রথমে এভাবে একটা রেফারেন্স পাথ চিন্তা করি। ধরা যাক এই পথে আমাদের গাড়িটা চলবে এবং এই মুহূর্তে আমাদের গাড়িটা ধরা যাক এখানে আছে এবং গাড়ির যে হেডিং ভেক্টর সেটা হচ্ছে এটা। এখন পিওর পার্সুইট কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা করা হয় যে আমাদের যে রেফারেন্স পয়েন্টটা আছে, ধরা যাক আমাদের রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এই রেয়ার অ্যাক্সেলের মিড পয়েন্ট। এই পয়েন্ট থেকে রেফারেন্স পাথের উপরে কোনো একটা পয়েন্টকে ধরা হয়, যেই পয়েন্টের দিকে গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে। তো পিওর পার্সুইট কন্ট্রোলারটাকে অনেক সময় ক্যারট ফলোয়িং কন্ট্রোলার বলা হয়। যে ধরা যাক আমাদের যদি একটা গাধা থাকে এবং গাধার সামনে যদি একটা স্টিক দিয়ে এরকম ক্যারট দিয়ে দেওয়া হয়, তাহলে গাধাটা এই ক্যারটের দিকে, এই মূলার কি বলে গাজরের লোভে সামনের দিকে আগাবে। তো পিওর পার্সুইট কন্ট্রোলারের ক্ষেত্রে এরকম এই রেফারেন্স পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা লুক অ্যাহেড, নির্দিষ্ট দূরত্ব বা লুক অ্যাহেড ডিস্টেন্স আমরা বলি, দূরত্ব একটা পয়েন্টকে ধরা হবে, যেই পয়েন্টের দিকে গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো এই যে লুক অ্যাহেড ডিস্টেন্সটা, সেটাকে আমরা যদি বলি এলডি, লুক অ্যাহেড ডিস্টেন্সের প্রথম দুইটা অক্ষর, এবং এই গাড়ির যে হেডিং ভেক্টর, এটা আমাদের হচ্ছে গাড়ির হেডিং ভেক্টর, এটার মধ্যে যে কোণটা থাকবে সেটা হচ্ছে আলফা। এবং এই এই গাড়ির এই পয়েন্টের দিকে আমরা গাড়িটাকে চালিয়ে নিয়ে যাব। তো এখন আমরা একটু এই 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 সেটিংস এর একটা জিওমেট্রি নিয়ে আলোচনা করি। ধরা যাক আমরা রেফারেন্স পাথটা আরেকবার আঁকি, আর আমাদের গাড়িটা আছে এভাবে। এটা আমাদের পিছনের চাকার মিড পয়েন্ট। আমরা বাইসাইকেল মডেলটা ব্যবহার করব এই ক্ষেত্রে, এবং সেটা থেকে আমাদের যে পয়েন্টটা নিব, সেই পয়েন্টটা এখানে, এবং এইখানে এই যে দূরত্বটা সেটাকে আমরা বলবো স্ট্রেট লাইন হবে, সেটাকে আমরা বলবো এলডি। এই কোণটা হচ্ছে আমাদের আলফা। এবং এখানে যদি আমাদের, আর এটা হচ্ছে আমাদের হেডিং ভেক্টর। তো এই হেডিং ভেক্টরের উপরে আমাদের লুক অ্যাহেড ডিস্টেন্স থেকে যদি আমরা একটা লম্ব টানি, এটা একটা লম্ব, সেটাকে আমরা বলবো ক্রস ট্র্যাক এরর বা ই, যেটাকে আমরা ক্রস ট্র্যাক এরর বলতে পারি। এখন আমরা এই পয়েন্টটাকে ধরি টিএক্স, টিওয়াই, টার্গেট এক্স এবং টার্গেট ওয়াই, এবং এখানে রেফারেন্স পয়েন্ট, ভেহিকেলের যে রেফারেন্স পয়েন্ট, সেটাকে আমরা ধরি এক্স ওয়াই। এখন এটার উপরে আমরা জানি যে আপনারা বাইসাইকেল মডেল দেখেছেন যে কিভাবে আমরা সেন্টার অফ ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন বের করি। তো আমরা সেই রোটেশন যদি আমরা বের করতে চাই, তো এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, এবং এখান থেকে যদি আমরা এইভাবে লাইনটা টানি, তো এই দুইটা লাইন আসলে সমান দূরত্ব হবে। আঁকার মধ্যে হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু এখানে আমাদের এই দূরত্বটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। এখন আপনারা যদি দেখেন যে এখানে একটু রংটা বদলিয়ে নিই,
এখানে যে কোণটা আছে সেই কোণটাকে আমরা জানি যে এটা হচ্ছে π/2, এই লাল কোণটা, এবং এই কোণটা আমাদের আলফা। তাহলে আমাদের এখানে যে এই কোণটা আছে, এই কোণটা হবে π/2 মাইনাস আলফা, এই কোণটা, এবং একইভাবে এই কোণটা হবে π/2 মাইনাস আলফা। তো আমরা জানি যে এটা π/2 মাইনাস আলফা। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা পাই। সেই ক্ষেত্রে আমাদের এই কোণটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে এরকম যে π/2 মাইনাস আলফা প্লাস π/2 মাইনাস আলফা। আমরা এই কোণটা এবং এই কোণটা যোগ করলাম, এবং আমরা এখানে যদি এই কোণটা ধরি আমরা x প্লাস x ইকুয়াল টু হবে আমাদের পাই। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে x ইকুয়াল টু, আমরা x ছাড়া বাকি সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে পাই মাইনাস π/2 মাইনাস এখানে হবে প্লাস আলফা মাইনাস π/2 প্লাস আলফা। তাহলে আমাদের এখানে π/2 এবং এই পাই, এটা মিলে 0 হলো, এবং এই আলফা এবং এই আলফা মিলে আমাদের 2 আলফা। তাহলে x ইকুয়াল টু 2 আলফা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এইখানে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে 2 আলফা। আচ্ছা, এটা 2 আলফা হলো। এখন আপনারা জানেন যে এখানে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে LD। যদি এই ত্রিভুজটাকে আমরা ধরি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই LD ডিভাইডেড বাই sin 2 আলফা, এভাবে LD ডিভাইডেড বাই sin 2 আলফা, এটা সমান হবে, ধরা যাক এখানে যে আমাদের r আছে, r ডিভাইডেড বাই r এর উল্টা পাশে যেটা আছে সেই কোণটা হচ্ছে আমাদের π/2 মাইনাস আলফা sin π/2 মাইনাস আলফা। তো এখন আমরা এটাকে যদি একটু সহজ করে লিখি, তাহলে এভাবে লিখতে পারি LD sin 2 আলফা হবে 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু r বাই, আমরা জানি sin π/2 মাইনাস আলফা ইকুয়াল টু cos আলফা, এবং এইখান থেকে আমরা এই cosটাকে এবং এই cosটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে আমাদের এভাবে হবে যে r ইকুয়াল টু LD বাই 2 sin আলফা। তাহলে এটা আমাদের একটা, ধরা যাক এটা সমীকরণ 1। আচ্ছা, আমরা আমাদের প্রথম সমীকরণটা পেলাম। এখন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিন্দুটা আছে, সেই বিন্দুটা আসলে আমাদের একটা আমাদের এরকম একটা, যদি বৃত্তের একটা অংশ হয়, এটাকে বাংলায় বোধহয় বৃত্তচাপ বলা হয়, যে বৃত্তের একটা অংশ, সে বৃত্তটা এভাবে যাবে, চারদিকে ঘুরবে। তো এই বৃত্তচাপটার এটা ব্যাসার্ধ হচ্ছে r। তো এইটার যদি আমরা ব্যাসার্ধ r ধরি, তাহলে এটার যে কার্ভেচার বা বক্রতা সেটা হবে এরকম। আমরা কার্ভেচারকে কাপ্পা দিয়ে, গ্রিক লেটার কাপ্পা ইকুয়াল টু হবে 1/r। আচ্ছা, এটা যদি এভাবে আপনারা চিন্তা করেন যে
একটা রেখার বক্রতা যত বেশি হবে সেইটার সেই একটা বৃত্তচাপের বক্রতা যত বেশি হবে সেই আর তত ছোট হবে। তো এবং বক্রতা যত কম হবে সেটার ক্ষেত্রে আর তত বড় হবে। সেজন্য এখানে বক্রতা হচ্ছে এই ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, কারণ আপনারা যদি দেখেন যে সোজা একটা যদি লাইন থাকে, এটা কোনো বক্রতা নেই, এটার বক্রতা আসলে যদি আমরা বক্রতা বলি, এটা বক্রতা 0। সেক্ষেত্রে আমাদের এই আর এর মানটা হবে অসীম। কারণ এখানে আমরা যদি ভাবে লিখি আর ইকুয়াল টু 1 বাই কাপ্পা, তাহলে আর যদি কাপ্পা যদি 0 হয়, বক্রতা যদি 0 হয়, তাহলে আর ইকুয়াল টু হবে 1/0। এটা আসলে আমাদের আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে আর এর মানটা হবে এখানে ইনফিনিটি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইনফিনিটির ডেফিনেশন নিয়ে একটু মতভেদ থাকতে পারে। যাই হোক, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এটা, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r। এখন আমরা আর এর মানটা যদি এই 1 নম্বর সমীকরণ থেকে বসাই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে আমরা এভাবে লিখব যে কাপ্পা ইকুয়াল টু, এখানে আর এর মানটা বসাবো, তাহলে আর সাইন আলফা উপরে চলে যাবে, 2 সাইন আলফা ডিভাইডেড বাই এলডি। আচ্ছা, এখন আপনারা যদি বাইসাইকেল মডেল আপনাদের যদি মনে থাকে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলি। বাইসাইকেল মডেল থেকে আমরা জানি যে tan delta ইকুয়াল টু L বাই R। এটা যদি আপনাদের মনে না থাকে, আপনারা বাইসাইকেল মডেলের লেকচারটা দেখে আসতে পারেন। আমি এখন আর এটা নিয়ে আলোচনা করব না। তো এটা আমরা 4 নম্বর সমীকরণ ধরলাম, যেটা বাইসাইকেল মডেলে আমি একবার আলোচনা করেছি। তো এখানে এই 1/r, ওই এখানে যে আরটা আছে, 1/r কে আমরা যদি কাপ্পা দিয়ে রিপ্লেস করি, তাহলে হবে এরকম tan delta ইকুয়াল টু কাপ্পা L। আচ্ছা, এখন এই কাপ্পার মানটা আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে যদি বসাই, তাহলে এরকম হবে tan delta ইকুয়াল টু 2L, আমি একবারে লিখলাম, সাইন আলফা ডিভাইডেড বাই এলডি। তো এটা হচ্ছে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, কারণ আমরা জানি যে এই ডেল্টাটা হচ্ছে আমাদের স্টিয়ারিং অ্যাঙ্গেল। তো আমরা যদি ভেহিকেলের যে বেস, হুইল বেস, সেটা যদি জানি, দৈর্ঘ্য, এবং আলফা এর মান যদি জানি, এবং এলডি এর মান যদি জানি, এলডি আমরা নিজেরা একটা স্থির করে নিতে পারি। তো এই সবগুলো মান যদি জানি, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই স্টিয়ারিংটা ঘোরাতে হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন আমাদের আলফাটা বের করতে হবে, যে আমাদের এখানে যে আমাদের যে কোণটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, তো এই কোণে আপনারা যদি দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই আলফাটা আসলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, যদি এভাবে ধরি। তো এই আলফাটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে যদি এই সমকোণী ত্রিভুজটা ধরি, এটা আমাদের সমকোণ, তাহলে tan আলফা ইকুয়াল টু হবে এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা। তো এই বাহুটার যে দূরত্ব, সেটা হচ্ছে, আমরা এখানে জানি এই পয়েন্টটা হবে tx আর y।
এই পয়েন্টে যদি txy হয়, কারণ আমাদের x হবে এই tx এর সমান আর y হবে হচ্ছে আমাদের এই yটা y। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি ধরি যে tan আলফা, আমরা এখানে করি tan আলফা ইকুয়াল টু এই বাহুটার দৈর্ঘ্য হবে এরকম ty মাইনাস y, এবং আমাদের নিচে যেটা হবে ডিভাইড বাই হবে এই বাহুটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, সেটা হবে আমাদের এরকম একইভাবে এই বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হবে হচ্ছে tx মাইনাস x। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুইটা বাহুর এখান থেকে কিভাবে আমাদের আলফার মানটা বের করে নিলাম আমরা এখান থেকে। তাহলে আমরা এই সমীকরণটাকে নিচে যদি লিখি এখানে যে আলফা ইকুয়াল টু tan ইনভার্স ty মাইনাস y ডিভাইড বাই tx মাইনাস x। এখন আমাদের এই যে ভেহিকেলের যে হেডিং ভেক্টর আছে, সেই ভেক্টরের সাথে যদি আমাদের যে রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম, সেটার যদি একটা অ্যাঙ্গেল থাকে, আমরা বাইসাইকেল মডেল থেকে দেখেছিলাম সেই অ্যাঙ্গেলটা। ধরা যাক যে আমাদের ভেহিকেলটা এখানে একটু আঁকি, ভেহিকেলটাকে যদি আমরা এভাবে আঁকি, তাহলে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম এরকম হয়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে অথবা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এই ভেহিকেলের হেডিং ভেক্টরের দিকে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি সাই। তাহলে সেক্ষেত্রে এখানে আলফা হবে আলফা ইকুয়াল টু tan ইনভার্স ty মাইনাস y ডিভাইডেড বাই tx মাইনাস x, আর এই সাই কোণটা আসলে বাদ দিতে হবে, মাইনাস সাই। তাহলে আমাদের এখানে একটা সমীকরণ হলো। তো আমরা এখানে এই সমীকরণের নাম দিলাম মডেল 2, আর এখানে সমীকরণের নাম দিলাম মডেল 1। তো এই দুইটা সমীকরণ দিয়ে আমরা গাড়িটাকে কোন দিয়ে ঘোরাতে হবে সেটা পুরোপুরি বুঝতে পারবো। প্রথমে আমরা আলফাটা বের করে নিলাম, যে এই হেডিং ভেক্টরের সাথে রেফারেন্স পাথের যে টার্গেট পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আলফা। সেই আলফাটা বের করার পরে আমরা এখান থেকে ট্যান এখান থেকে ডেল্টা এর মান, আসলে এটা হবে না, আমরা এটাকে যদি আমরা, আচ্ছা এখান থেকে ডেল্টা এর মান সহজেই বের করা যাবে। আমাদের আসলে ডেল্টা ইকুয়াল টু ট্যান ইনভার্স এই সমীকরণটা হবে। ট্যান ইনভার্সটাকে বলা হয়, ট্যান ইনভার্সটাকে পাইথনে আর ট্যান এ ট্যান 2 এই ফাংশন দিয়ে বের করা যায়। আচ্ছা, এখন আমরা জানি যে এখানে একটা ভ্যালু আছে এলডি, যেটা আমরা লুক অ্যাহেড ডিসটেন্স বলবো। তো এই লুক অ্যাহেড ডিসটেন্সটা যদি আমরা সবসময় সমান রাখি, কনস্ট্যান্ট রাখি, তাহলে মুশকিল হবে যে গাড়িটা যখন আস্তে চালাবো আমরা, তখন এটা খুবই ধিমে তালে স্লগিশ ভাবে চলবে। আর যদি আমরা একই লুক অ্যাহেড ডিসটেন্স অনেক দ্রুত গতিতে যখন চলি তখন ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে গাড়িটা খুব অ্যাগ্রেসিভ ভাবে স্টিয়ারিং মুভ করা লাগছে। তো এটার কারণে আমরা যখন অল্প গতিতে চলবো, তখন আমরা সামনের যে লুক অ্যাহেড ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা একটু কমায় দিব, এবং যখন দ্রুত গতিতে চলবো তখন আমাদের লুক অ্যাহেড ডিসটেন্সটা একটু বাড়ায় দিব।
তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এলডি এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমাদের একটা ধরো যে একটা কনস্ট্যান্ট নিলাম কেডিডি, এবং আমাদের যে ভেহিকেলের যে ফরওয়ার্ড ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হচ্ছে ভিআর। আমরা যদি এলডি কে এই সমীকরণ দিয়ে রিপ্লেস করি, ধরো এটার নাম দিলাম m3, এই সমীকরণ দিয়ে যদি রিপ্লেস করি তাহলে যেটা হবে যে আমাদের যখন বেগ যখন অনেক বেশি থাকবে তখন আমরা দূরের একটা পয়েন্টকে টার্গেট করব, আর বেগ যখন একটা কম থাকবে তখন একটা কাছের একটা পয়েন্টকে টার্গেট করব। আচ্ছা, এই তিনটা সমীকরণ দিয়ে আমরা কিভাবে পিওর পারসুইট কন্ট্রোলার ব্যবহার করে গাড়িটাকে চালাতে পারবো সেটা সম্পূর্ণরূপে বের সেটার জন্য যে মানগুলো দরকার সেটা সম্পূর্ণরূপে বের করতে পারবো। মূলত আমাদের ডেল্টা বা স্টিয়ারিং অ্যাঙ্গেলটা এখানে জানা দরকার। আচ্ছা, এবারে আমরা একটু দেখি যে এই পিওর পারসুইট কন্ট্রোলারটা আসলে কিভাবে কাজ করবে। তো আপনারা যদি এখানে দেখেন যে আমাদের এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে ই, এবং এই রেখাটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এলডি, এল, ক্যাপিটাল এল। তো আমরা যদি এবং আমরা জানি যে এখানে এটুকু হচ্ছে এলডি, আমরা যদি এভাবে করি যে সাইন আলফা, এখানে হবে এরকম যে সাইন আলফা, আমরা জানি যে সাইন আলফা মানটা হবে হচ্ছে এই যে অতিভুজ যেটা সেটা এলডি, আর উপরে থাকবে হচ্ছে বিপরীত, কোণের বিপরীত বাহুটা, সেটা হচ্ছে ই। তো আমরা এখানে পেলাম সাইন আলফা ইকুয়াল টু ই বাই এলডি। তো আমরা এখানে লিখি এভাবে, সাইন আলফা ইকুয়াল টু ই বাই এলডি। আচ্ছা, এখন আমরা যদি এভাবে লিখি যে কে, আমরা সমীকরণ নাম্বার 3 থেকে যদি আমরা লিখি কে ইকুয়াল টু 2 সাইন আলফা ডিভাইড বাই এলডি, তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি এখানে সাইন আলফার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কে ইকুয়াল টু হবে কে না সরি, এটা আছে কাপ্পা, আমাদের কার্ভেচার 2 ইন্টু ই বাই এলডি ডিভাইড বাই এলডি, বা আমরা সহজ করে লিখতে পারি কাপ্পা ইকুয়াল টু 2 ই বাই এলডি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যদি এইটাকে আমরা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমাদের যেটা হবে যে কে ইজ প্রপোর্শনাল টু ই, আমাদের ই হচ্ছে ক্রসট্র্যাক এরর। তো আমাদের ক্রসট্র্যাক এরর বা আমাদের গাড়ি যদি রাস্তার যেখানে থাকার কথা সেখান থেকে যদি অনেক দূরে থাকে তাহলে আমাদের এই কার্ভেচারটা বড় হবে। আর যদি ই যদি ছোট হয় তার কার্ভেচারটা ছোট হবে। ধরো যাক ই এর মান 0, তাহলে আমাদের কোনো কার্ভেচার থাকবে না, সেটা সোজাসুজি চলে যাবে। ই এর মান যদি অনেক বড় হয় তাহলে এটা অনেক বাঁক নেবে, তো স্টিয়ারিংটাকে আমরা বেশি করে ঘুরাবো। তো এইভাবে এটা কাজ করছে। আর এখানে আমাদের যে এই 2 বাই এলডি স্কোয়ার, এটাকে বলা হয় প্রপোর্শনাল গেইন। এটা একটা নাম আছে, এটাকে 2 বাই এলডি স্কোয়ার। এবং আমরা জানি যে এটা এল, আমরা জানি যে এলডি এর মান আমাদের বেগের উপর নির্ভর করবে, সো প্রপোর্শনাল গেইনটাও আমাদের বেগের উপর নির্ভর করবে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার আছে, সুতরাং এই রিলেশনটা একটা নন লিনিয়ার রিলেশন। তো আপনারা যদি ধরা যাক দূরত্ব যদি 5 মিটার হয় তাহলে যেরকম হবে, দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে কাপ্পা এর মান ঠিক ডাবল হবে না, কিংবা অর্ধেক হবে না।
এটা যেহেতু স্কোয়ার থাকার কারণে এটা লিনিয়ার রিলেশন আমরা পাবো না। আচ্ছা, আমরা এটা দেখলাম। আমরা আমাদের যেই তিনটা বিষয় আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের এই তিনটা সমীকরণ M3, M1 এবং M2। এই তিনটা সমীকরণ ব্যবহার করে আমরা পিওর পার্সের কন্ট্রোলার তৈরি করতে পারবো। এবং বাকি যে ম্যাথমেটিক্যাল যে আলোচনাটা করলাম, গাণিতিক আলোচনা, সেই আলোচনা থেকে আমরা এখানে বুঝতে পারলাম যে সমীকরণগুলো কিভাবে আমরা পাবো। কিন্তু প্রোগ্রাম লেখার জন্য আমাদের শুধু এই তিনটা সমীকরণ জানলেই হবে। আর এই সমীকরণগুলো আমরা কিভাবে পেলাম সেটা আমরা জেনে রাখলাম বোঝার জন্য যে পিওর পার্সিভ কন্ট্রোলারটা কিভাবে কাজ করে।